শেখ হাসিনার মামলার রায়ে আগামী রাজনীতি জটিল সমীকরণে পৌঁছল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের ফেরা আরও কঠিন হবে, এমনকি সংঘাত সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। আর এই রায় ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ধরনের বার্তা বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈকত সাদিকের প্রতিবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জামায়াত, এনসিপি ও বিএনপি ন্যায় বিচার হিসেবে দেখছে শেখ হাসিনার বিচার ও দণ্ডকে। অন্তর্বর্তী সরকারও রায়কে সুবিচার হিসেবেই আখ্যা দিয়েছে। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সর্বোচ্চ সাজা পেলেন। এই সাজার এক বছর আগে যিনি জেএনজি গণঅভ্যুত্থানে ক্ষমতা হারান। ফলে এই রায় কোন দিকে নিয়ে যাবে রাজনীতিকে? আওয়ামী লীগ এবং নির্বাচন, এই দুটোকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের সহিংসতা হলেও হতে পারে। যে মানে বক্তব্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, সেটি হলো যে এক হলো যে বাংলাদেশে তো নিশ্চিতভাবে বলা যায় এখনো 30-35% ভোটার আছেন যারা আওয়ামী লীগ সমর্থক। সামনে যে রাজনীতি আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটাই আরো জটিল আকারই ধারণ করবে। আগামী নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলটি। আবার রায় ঘিরে কয়েকদিন ধরে রাজপথ উত্তপ্ত করারও চেষ্টা করছে তারা। তাহলে আবারও কি রাজনীতিতে ফিরতে পারবে শেখ হাসিনার দল? উনি আওয়ামী লীগকে কিন্তু 21 বছর পরে লড়াই করে ক্ষমতায় নিয়ে আসছিলেন। আবার তার হাত ধরেই আওয়ামী লীগের এই বিপর্যয় কাটাতে হলে রাজনীতি দিয়েই করতে হবে। সেই রাজনীতি কিভাবে দেবেন সেটা আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে আপাতত পরিস্থিতিটা তার মোটেই অনুকূলে নয়। পুরো জিনিসটাই শেখ হাসিনার উপর নির্ভর করে। তার একটা জিনিস হলো অন্যের উপর নির্ভরশীল হয়ে রাজনীতি করলে ফল আসে না। এটা আমরা বারবার বাংলাদেশে আমরা দেখেছি। তো সেই কারণে আমার কেন যেন মনে হয় এই রায় থেকে শেখ হাসিনারও অনেক কিছু জানার এবং শেখার আছে। আগামী রাজনীতি ও রাজনীতিবিদদের জন্য ট্রাইব্যুনালের এই রায় বড় বার্তা বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এইটার প্রভাব রাজনীতিতে পড়ার কোনো সুযোগ নাই। অপরাধ করলে তো তার বিচার হবে, তাকে তো রাজনীতিবিদ হিসাবে বিচার করা হয়নি। অবশ্যই ভবিষ্যতের জন্য এটা একটা বড় ধরনের বার্তা, যাতে ভবিষ্যতে রাষ্ট্র যারা পরিচালনা করেন, দেশ যারা পরিচালনা করবেন, তারা যাতে এরকম স্বৈরাচার হয়ে না ওঠেন, সেইটার কঠিন বার্তাটি এই বিচারের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও জনগণের ঐক্য সংহত না থাকলে সবকিছু পাল্টে যেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। সৈকত সাদিক, ৭১, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজার পর শেখ হাসিনার দুর্নীতির একটি মামলার এ মাসেই রায় হতে পারে। পূর্বাচলে প্লট জালিয়াতির ওই মামলায় যুক্তিতর্ক শুরু হবে 23শে নভেম্বর। আইনজীবী জানান ওই শুনানি চলতে পারে 2 থেকে 3 দিন, তারপরই আসবে রায়। আর গুম খুনের অভিযোগ সহ 3 মামলা চলমান আছে ট্রাইব্যুনালে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। Decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে রায়ের নথি পাঠানো হবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে, চিঠি পাঠানো হবে ইন্টারপোলেও। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে আরও 3টি মামলার বিচার প্রক্রিয়া, যার মধ্যে গুমের 2 মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আর তদন্ত চলছে শাপলা চত্বরে গণহত্যার। যেটা শেষ হয়ে গেল, এটার বাইরে আর 3টি মামলা আছে। একটি হলো গত 15 বছর ডিজিএফআই এর যে বন্দিশালা অর্থাৎ জেআইসি, সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা। আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ, তার একটি মামলা। এবং
শাপলা চত্বর গণহত্যা, যেটাকে শাপলা চত্বর ম্যাসাকার বলা হয় 2013 সালে, সেই ঘটনার একটি মামলা। এই 3টি মামলা এখনও এই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে বিচারাধীন। এদিকে বিচারিক আদালতে শেখ হাসিনা ও তার পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার বিচারও প্রায় শেষ দিকে। মামলায় 29 জনের জবানবন্দির মধ্য দিয়ে শেষ হয়েছে সাক্ষ্য গ্রহণ। আগামী 23 নভেম্বর হবে যুক্তিতর্ক উপস্থাপন, এরপরই রায়। দুর্নীতি দমন কমিশনের একজন প্রসিকিউটর জানান, এই মামলার অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ 14 বছরের সাজা হতে পারে শেখ হাসিনার। আমরা আশা করি এই মামলা সর্বোচ্চ শাস্তি আমরা আসামি শেখ হাসিনাকে দেওয়ার আশা রাখি এবং আবেদন রাখি আদালতের কাছে 14 বছরের সাজা সর্বোচ্চ। আর দুদক আইনে যে প্লট দুর্নীতি করছে সেটার জন্য তার 7 বছরের সাজা হবে এবং তার যে প্লট অবৈধভাবে নিয়েছেন সেটা বাজেয়াপ্ত, সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয়ে যাবে এবং সরকারের রাজুকের কাছে এটা চলে যাবেন। রাজুক এটা ইচ্ছা করলে পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। এর আগে গত 31 জুলাই শেখ হাসিনা, রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক 6 মামলায় অভিযোগ গঠন করেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। মানিউল মারুফ, 71, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছুই বলা হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, কিছু বিষয় সামনে এনে ঘনিষ্ঠ বন্ধু হাসিনাকে ফেরত দেবে না ভারত। তবে হাসিনা অন্য কোথাও গেলে দেশটির জন্য সুবিধা হবে বলেও মনে করছেন কেউ কেউ। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরপরই ভারত থেকে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। এ নিয়ে বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা শূন্য। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি আছে, কিন্তু হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। দিল্লি তার ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি অনুগত, হাসিনা তার ঘনিষ্ঠদের একজন, এবং এটি হাসিনার পক্ষে বলবে যে আইনি প্রক্রিয়াটি ছিল একটি প্রহসন, সে কোথাও যাচ্ছে না। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানিয়েলস মনে করেন, দণ্ডিত হাসিনা অন্য কোথাও আশ্রয় নিক, সেটাই চায় ভারত। আমি মনে করি না যে ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে, তবে শেখ হাসিনা শরণার্থী হিসেবে অন্য কোথাও চলে যাক, এটা তাদের প্রত্যাশা। আর ভারতের ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রীরাধা দত্ত মনে করেন, নানা কারণ দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত না দেবার মতো অনেকগুলো যুক্তি থাকতে পারে, যেমন বিচার প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হয়েছিল কিনা, আইন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা, এমন প্রসঙ্গ চাইলে ভারত তুলতেই পারে। তবে বিষয়টি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা, এ বিষয়ে কেউই কোনো কথা বলেননি। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার মোট ভোটার 12,76,00,000। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে এই তথ্য জানান। আখতার আহমেদ বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা 12,76,183। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং নারী ভোটার 6,28,79,042 জন। ইসি সচিব জানান, কোনো আপত্তি না থাকায় এনসিপি ও সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী চূড়ান্ত নিবন্ধন দিয়েছে কমিশন। আর আপত্তি থাকায় বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন পর্যালোচনা করা হবে। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি, 12,76,95,183। এই তারিখ পরিবর্তনের কারণে দ্যাট ইজ আমরা যে 2রা মার্চ থেকে যে ফাইনাল করেছিলাম তার থেকে আপনার অ্যাজ অন টুডে যেটা করা হয়েছে, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধির হার। পুরুষ ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 2.29%, আর মহিলা ভোটারদের বৃদ্ধির হার হচ্ছে 4.16%। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার সাথে যারা বিদেশি
অ্যাম্বাসেডারগণ দেখা করতেন, বিদেশি এক্সপার্টরা আসতেন, তাদের কাছ থেকে আশাব্যঞ্জক কোনো কথা আমি শুনতে পেতাম না এবার দিস এক্সপার্টিয়েট ভোটিং। তারপরেও আমরা এখানে ঝাঁপিয়ে পড়েছি, সব ধরনের বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে গেছি। এটাকে আমি এই জন্য দুঃসাহস হিসাবে অভিহিত করছি। এই প্রকল্পের প্রথম বাস্তবায়ন ধাপ হিসাবে আজ উদ্বোধন করা হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। এটি আইটি সাপোর্টেড ডাকযোগে ভোটিং ব্যবস্থা। ইটস এ হাইব্রিড সলিউশন, বোথ অনলাইন অ্যান্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। এক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা কিন্তু স্লো অ্যান্ড স্টেডি, যেটাকে বলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমরা সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি এবং এ পর্যন্ত আল্লাহর রহমতে আমরা এগিয়ে এসেছি। চ্যালেঞ্জের মধ্যে যেমন ধরেন আইডেন্টিফিকেশনের একটা চ্যালেঞ্জ আছে, আর এখানে যতগুলো দেশে প্রবাসীরা থাকেন ততগুলো দেশের ডাক বিভাগ এখানে সম্পৃক্ত। আমি রিসেন্টলি কানাডা গিয়েছিলাম এই উদ্দেশ্যেই, প্রবাসীদের সাথে মত বিনিময়ের জন্য এবং উদ্বোধন করার জন্য, যে আমাদের রেজিস্ট্রেশনটা উদ্বোধন করার জন্য। ওখানে গিয়ে শুনলাম বেশ কিছুদিন আগে অনেক দিন পোস্টাল স্ট্রাইক ছিল কানাডাতে। তো আমি এ ধরনের, আমরা যেখানে 150-র বেশি দেশকে ইনক্লুড করব, 150-র বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে, এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, আল্লাহ না করুক, তাহলে এটা যে চ্যালেঞ্জ হুইচ উই ক্যানট অ্যান্টিসিপেট রাইট নাও। দর্শক, পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার, আপনারা সরাসরি দেখছিলেন। আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত থাকলেও তা কমিয়ে আনা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, আনসারের জন্য 17,000 শটগান কেনার অনুমোদন দেওয়া হয়েছে। শারমিনীর রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। এর আগে নির্বাচনের নজরদারি বাড়াতে পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার কথা বলেছিলেন অর্থ উপদেষ্টা। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তিনি জানান, 40,000 নয়, ক্যামেরার সংখ্যা কমছে। বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে এসব ক্যামেরা দেয়া হবে স্পষ্ট করেন তিনি। ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনা এবং চাহিদা থাকায় 1 কোটি ই পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কত ডকুমেন্টও দেওয়া হয়। শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। রোজার জন্য আমদানি পণ্য আনতে এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় বলেও জানান তিনি। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। এক প্রশ্নের জবাবে সালেউদ্দিন বলেন, সরকারের সার্বিক কাজে মোটামুটি সন্তুষ্ট আইএমএফ, তারা নতুন করে কোনো শর্ত দেয়নি। ওরা বলছে তোমরা ইউ হ্যাভ কন্ট্রোলড ইট। শারমিন নীরা, 71, ঢাকা। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1,360 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে 3 ধাপে দেশে বিদেশে থাকা তার সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। এদিকে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। আপনাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে
আর আমাদের সামনে মিছিলের সামনে থাকবে শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার অর্থদাতা হিসেবে পরিচিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার। শেখ হাসিনা সরকারের পতনের আগে ক্ষমতাধর এই ব্যক্তি এখন জেলে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, একই সাথে হাসিনা কন্যা পুতুলের ক্যাশিয়ার হিসেবে পরিচিত নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ প্রদান সহ নানা দুর্নীতির অভিযোগ সামনে আসে নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। অনুসন্ধান শেষে গেল ফেব্রুয়ারিতে 781 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্ত পর্যায়ে নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও 182 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের দুদকের আবেদন মঞ্জুর করে আদালত। এ নিয়ে দুদকের আবেদনে 3 ধাপে নজরুল ইসলামের যুক্তরাজ্য, বাংলাদেশে একাধিক প্লট, ফ্ল্যাট ও বিভিন্ন কোম্পানির শেয়ার সব মিলিয়ে 1360 কোটি টাকা জব্দের আদেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে দুদক মামলা করেছে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ 14.5 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের। কাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সাথে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এনবিআর-এর সদস্য AKM বদিউল আলমের বিরুদ্ধে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেমসন মাহবুব, 71, ঢাকা। অনেক ধন্যবাদ। মঙ্গলবার শান্ত আছে রাজধানী ধানমন্ডি 32 নম্বরের পরিস্থিতি। রাতে খনন যন্ত্র সরিয়ে নেওয়ার পর সকাল থেকেই মোতায়েন ছিল সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা। তবে বেলা বাড়ার পর কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হওয়ায় সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ ছাড়া সব বাহিনীকে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার সকাল থেকেই ছিল পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তা। 32 নম্বরের রাস্তায় ঢুকতে দেওয়া হয়নি কাউকেই। আগের রাতেই অবশ্য সরিয়ে নেওয়া হয় এক্সকাভেটর বা খনন যন্ত্র দুটি। তবে বিকাল নাগাদ কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি না হওয়ায় সরে যায় বাকি বাহিনীগুলো। উৎসুক জনতার অনেকে অবশ্য দিনভরই এসেছে আশেপাশে, তবে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাদের। বাচ্চা আর কি সবসময় আসে তো এখানে, এখন ওই কালকে দেখছে যে গন্ডগোল হচ্ছে, বাসার সামনে যে টিয়ার সেলুন মারা হয়েছে, এবং একটু দেখার জন্য আসছিল যে এখন কি অবস্থা, এটা দেখার জন্য, আর কিছু না। বুলডোজার আসছে তাই আমি দেখতে আসলাম। না সাথে দেখতেছি ভালো, আইন শৃঙ্খলা বাহিনী ভালো কাজ করতেছে, কোনো সমস্যা নাই। এর আগে সোমবার মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মামলায় রায়ের পর বিক্ষোভকারীরা 32 নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে যান। তবে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয় রাত পর্যন্ত। গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নাদিয়া শারমিন, 71, ঢাকা। মিরপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া 5 জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে ভুইয়া জনি নামে একজনকে জনতা হাতে নাতে ধরে ফেলার একটি ভিডিও ফুটেজও এসেছে 71-এর হাতে। এদিকে নিহত গোলাম কিবরিয়ার ময়না তদন্ত শেষ হয়েছে। 5 জনকে আসামি করে হত্যা মামলা করেছে তার স্ত্রী। আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে এই হত্যা এমন আশঙ্কা স্থানীয়দের। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর একটি থানার যুবদল নেতাকে নিজ এলাকাতেই এভাবেই প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। রাজধানীতে এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ার প্রতীক হয়ে থাকলো এই হত্যাকাণ্ড। এমন চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই পেছনের কারণ ও হত্যাকারীদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। তবে হত্যায় অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় নিয়ে এখনো কিছু জানায়নি অন্ধকারে নিহত কিবরিয়ার পরিচিতরাও। আমরা এই ব্যাপারে একেবারেই অজ্ঞ। আমরা এই মানুষটাকে নিয়ে কখনো এইভাবে ভাবিই না যে তার কোনো শত্রু আছে। কর্মীটলা থেকে ওনাকে নেওয়া হয়েছে আবার শরৎদি হাসপাতালে, ওইখান থেকে আবার ব্যাগ
ঢাকা মেডিকেল। তবে কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া ৫ জনের পরিচয় মিলেছে ৭১-এর অনুসন্ধানে। এর মধ্যে পাতা সোহেল আর ভাগনা মাসুম নামে ২ জন দোকানের বাইরে ব্যাকআপ টিম হিসাবে পাহারায় ছিল। আর দোকানের মধ্যে যে ৩ জনকে সরাসরি গুলি করতে দেখা যায়, তাদের মধ্যে গুলি করতে করতে দোকানে ঢোকা নীল পাঞ্জাবি পরিহিত ব্যক্তির নাম জনি। সবাই তাকে ভুইয়া জনি হিসাবেই চেনে। জনি, সোহেল ও ভাগনা মাসুম ৩ জনই মিরপুরের বাউনিয়াবাদ এলাকার বাসিন্দা। আর পাঞ্জাবি পরা যে ব্যক্তি সবচেয়ে কাছ থেকে কিবরিয়াকে গুলি করে তার নাম কাল্লু। আর দোকানের মধ্যে অপর আরেকজন যাকে গুলি করতে দেখা গেছে তার নাম লোপন ওরফে রোকন। এরা ২ জন মিরপুর ১২ নম্বরের পানির ট্যাঙ্কি এলাকার বাসিন্দা। তবে গুলি ছুড়ে কিলিং মিশনে অংশ নেওয়া ৪ জন পালাতে পারলেও জনতার ধাওয়ায় আটক হয় ঘাতক দলের সদস্য জনি, যার একটি ভিডিও ফুটেজ এসেছে টিম ৭১-এর হাতে। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করলেও জানা যায়নি জনির সর্বশেষ অবস্থান। পুলিশ অবশ্য একজনকে আটকের কথা স্বীকার করেছে। অভিযোগ আছে নিহত কিবরিয়া একসময় শীর্ষ সন্ত্রাসী মামুন বাহিনীর সহযোগী হিসাবে কাজ করত। আর তাকে হত্যায় অংশ নেওয়া ৫ জনই মামুনের ছোট ভাই সন্ত্রাসী মশিউরের ক্যাডার বাহিনীর সদস্য। দুবাইয়ে থাকা মশিউরের হয়ে মিরপুরের সবুজ বাংলা ও বাউনিয়াবাদ এলাকা নিয়ন্ত্রণ করে কিবরিয়ার ঘাতক দর্জি মামুন, পাতা সোহেল ও ভুইয়া জনি। এরই মধ্যে এই ৫ জনকে আসামি করে মামলা করেছে নিহত কিবরিয়ার সহধর্মিনী। সিসি ক্যামেরার ফুটেজ ধরে সবাইকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আমাদের কাছে বেশ কিছু তথ্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসেছে এবং যে আসামিকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা যাচাই না করে বলতে পারছি না। এখন কিছু নাম এসেছে, এই নামগুলো যে সবগুলো সঠিক সেটাও তো নিশ্চিত না, সেগুলো আমরা যাচাই করে দেখছি। হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ডের কোনো দ্বন্দ্ব কাজ করেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুমন তানভীর, ৭১, ঢাকা। রমজান উপলক্ষে গত ২ মাসে অতি প্রয়োজনীয় পণ্যের এলসি খোলার হার প্রায় ৩০০% পর্যন্ত বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে ডলার সংকট না থাকার সুবিধা পাচ্ছেন আমদানিকারকরা। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে সুফল পেতে রমজানে নজরদারি বাড়াতে হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। রমজানের সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্য যেমন ছোলা, খেজুর, ডাল ও চিনির এলসি খোলার হার বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত সেপ্টেম্বর-অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় কোনো কোনো পণ্যের এলসি খোলার হার ১১ থেকে ২৯৪% পর্যন্ত বেড়েছে। খেজুর আমদানিতে ঋণপত্র খোলার হার ২৩১% বেড়েছে। মটর ডালে এই হার ২৯৪% বেড়েছে, যা আমদানি হওয়া ৯টি পণ্যের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক জানাচ্ছে ডলার সংকট না থাকা এবং রমজানে বাজারে দাম স্থিতিশীল রাখতে ভোগ্য পণ্য আমদানিতে শর্ত শিথিল করা হয়েছে। রমজানের ভোগ্য পণ্য হিসাবে পরিচিত খেজুর, তারপর মসুরের ডাল, ছোলা, চিনি, এগুলোর আমদানি আমরা একটু আগে থেকে শুরু করছি। এবার কেন আগে থেকে শুরু করছি, যে ১ নম্বর হলো ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই, অর্থাৎ তারা এলসি খোলার ক্ষেত্রে তাদের কোনো বাংলাদেশ ব্যাংকে দ্বারস্থ হতে হবে না এবং পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাদের খুব দুশ্চিন্তা পড়তে হবে না। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে ৩ মাস আগে থেকে এই এলসি খুলছে। আশা করি যথাসময় পণ্যগুলি চলে আসবে এবং গত বছরের মতো আগামী বছরও আপনারা বলতে সাধারণ মানুষ ভোগ্য পণ্য একটা স্থিতিশীল দামের মধ্যে পাবেন। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে দামে যেন কেউ কারসাজি করতে না পারে তা নিশ্চিত করতে হবে। রমজানের সবাই জানে যে আসলে ব্যাপক পণ্যের চাহিদা থাকে, ওই সুযোগটা নিতে চায়। সেখানে আমাদের স্টক এবং আমাদের সাপ্লাই এইটাকে আসলে কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখা দরকার এবং সেই ইনফরমেশনগুলো গ্যাদার করা দরকার। সেখানে আমি ইভেন আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাকেও এখানে কাজ করতে বলবো যে এখানে বাজারের ট্রেন্ডটা কী, কারা এগুলো যদি করতে চায়। কারণ আপনি জানেন যে সামনে নির্বাচন আছে এবং নির্বাচনের পরে ওই সময় রমজানের সময় কিন্তু একটি সম্পূর্ণ নতুন একটি সরকার,
তাই সেক্ষেত্রে আসলে আমি বলবো যে ওই সরকারকে যেন আমরা প্রথমেই একটা বড় চ্যালেঞ্জের মধ্যে না ফেলে দিই। কারণ হলো কোনো সরকারই, সেটা আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলেন অথবা যতই অজনপ্রিয় সরকার হোক, কেউ চায় না যে দ্রব্যমূল্য বৃদ্ধি হোক এবং ভোক্তাদের কষ্ট হোক। এটা কিন্তু কোনো সরকারই চায় না। এবং একটা সরকারের কিন্তু ভাবমূর্তি বা তাদের অজনপ্রিয় করার জন্য এই দ্রব্যমূল্যের অস্থিরতা, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে বলে আমি ধারণা করি। এবার ভোগ্যপণ্য 90 দিনের জন্য বাকিতে আমদানি করতে পারবেন আমদানিকারকেরা। খালাসের পর এই অর্থ সমন্বয় করার সুযোগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচন যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর আলোচনার ঝড়। কিন্তু এই কোলাহলের আড়ালে ক্রমেই জোরালো হয়ে উঠছে একটাই প্রশ্ন: ভোটের মাঠে নারীরা কতটা নিরাপদ? শান্তিপূর্ণ নির্বাচন শেষে নির্বাচিত সরকারের কাছে তারা চান নিরাপদ শিক্ষা পরিবেশ, অধিকার, সম্মান ও কর্মস্থলে আসা যাওয়ার নিশ্চয়তা। শাকিল চৌধুরীর তথ্য ছবিতে তৈরি প্রতিবেদন জানব হবিগঞ্জের নারীদের নির্বাচনী ভাবনা। হবিগঞ্জে এবার ভোট নিয়ে জেলার নতুন নারী ভোটারদের আগ্রহ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা উদ্গ্রীব হয়ে আছেন। তবে সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে তাদের রয়েছে নানা শঙ্কা। এমন একটা ব্যবস্থা রাখা উচিত যাতে হচ্ছে মানুষ সেফ ফিল করে, মানে নারীরা হচ্ছে সেফ ফিল করে যে আমি ওইখানে গেলে নিরাপদে আসলে ভোট দিতে পারবো আমার যাকে ইচ্ছা। আমি এই বছর নতুন ভোট দেব। আমি এমন একজন লোককে ভোট দিতে চাই যিনি নারীদের শিক্ষার উন্নয়নের কাজ করবে। আমি একজন ছাত্রী এবং আমি একজন নতুন ভোটার। আমি চাই আমাদের দেশে এমন একজন সরকার আসুক যে আমাদের দেশে উন্নয়নে কাজ করবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন অগ্রগতি করে তুলবে। যে সরকার আসবেন তিনি আমাদের শিক্ষার্থীদের বিষয়ে ভাববেন, কারণ দেশ উন্নত হওয়ার পেছনে শিক্ষা অনেক বড় অবদান রাখবে। আগামী সরকারের কাছে তাদের প্রত্যাশাও অনেক, বিশেষ করে শিক্ষার পরিবেশ সৃষ্টি, নারীদের নিরাপত্তার নিশ্চয়তা তাদের প্রধান দাবি। ভোটার হিসাবে এমন একজন মানুষ ক্যাম্পাস হিসাবে যায় যিনি নিরাপত্তা বজায় রাখবে এবং আমাদের নারীদের বেশি প্রাধান্য দেওয়া হবে এবং নারীদের নিরাপত্তা থাকবে এবং আমাদের কলেজে অনেক উন্নত হবে। যে নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে, সেক্ষেত্রে যদি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে হচ্ছে ওরা অনেক দূর এগিয়ে যাবে। আর পুরুষের পাশাপাশি নারীরাও হচ্ছে একটা কর্মসংস্থানের সুযোগ পাবে। এক্ষেত্রে আমাদের দেশটা আরও উন্নতির শিখরে পৌঁছাবে। কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন জেলার কয়েকজন কর্মজীবী নারী। সেই সাথে চেয়েছেন সামাজিক নিরাপত্তা। পাশাপাশি তাদের দাবি বৈষম্যের জায়গা থেকে নয়, অধিকার ও মর্যাদার জায়গা থেকে দেখা হোক নারীর অবস্থান। শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নে যথেষ্ট পদক্ষেপ রাখবেন, ভূমিকা পালন করবেন এবং এইচএসসি পাস করার পর আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে অনেক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান ভবিষ্যতের নিশ্চয়তার জন্য। তারা যাতে দেশমুখী হতে পারে এমন উদ্যোগ দিয়ে তাদেরকে দেশমুখী করবেন। এবং আমি একজন নারী হিসাবে চাই অবশ্যই নারীর অধিকারটুকু একটু ভালো করে দেখেন, সুযোগ সুবিধা দিবেন নারীদেরকে। যে সরকার আসবে আমাদেরকে নিরাপদ সমাজ ব্যবস্থা করে দিবেন এবং সুষ্ঠু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর যেন আমরা রাস্তায় চলাচলের ক্ষেত্রে কি নিজেকে নিরাপদ মনে করে চলতে পারি। হবিগঞ্জে নারী ভোটারদের প্রত্যাশা আগামী নির্বাচনে যারাই সরকার গঠন করুক না কেন, প্রতিনিধিরা যেন সমাজে নারী পুরুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে কাজের ক্ষেত্রে সমান সুযোগ তৈরি করেন। সেই সাথে শিক্ষা, সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেন। মনিরা কাজুরি, ৭১। ফার্স্ট 11-এ খেলেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিত সেন। হামজার সাথে শুরু থেকেই ভারত বধের মিশনে নামবেন তিনি, তবে সেখানে জায়গা হয়নি ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার। খেলা শুরু রাত ৮টায়। ২০০৩-এর পর বহু কাঙ্ক্ষিত ভারতের বিপক্ষে জয় পেতে চাইলে দরকার হবে ডিফেন্স লাইন আটসাট রাখা। ফরওয়ার্ড লাইনে রহিম আলী, চাংতেরা তো আছেনই, এমনকি ওদের ডিফেন্ডার সান্দেশ ঝিঙ্গাও সেট আপ পিস খেলে গোল আদায় পটু। তাই এদের আটকাতে তারিক কাজী, তপু, হামজাদের মাঝে বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুটবলের উপমহাদেশীয় ডার্বিতে মাঠ গরম করবে বাংলাদেশ ও ভারত। হামজাদের সামনে লক্ষ্য একটাই, নতুন বাংলাদেশে ফুটবলের নতুন জাগরণের সবচেয়ে বড় জয়টা এদেশের ফুটবল ফ্যানদের উপহার দেয়া। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।